Okay, so first of all, আমরা বিভিন্ন রকম অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসের জন্য আমরা দেখব যে কোনটার জন্য আসলে কেমন সময় লাগে। সো আমরা আমাদের স্লাইডে ফিরে যাই প্রথমত। সো আমরা প্রথম থেকে দেখি আমরা আসলে কি কি শিখছি। আমরা প্রথমত অ্যালগরিদম অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করছি এবং আমরা জানি অ্যালগরিদম অ্যানালাইসিস মানে হচ্ছে দুইটা অ্যালগরিদম মধ্যে কোনটা বেটার সেটা খুঁজে বের করা। এখন অ্যালগরিদম অ্যানালাইসিস দুই দিক থেকে হতে পারে, একটা হতে পারে তোমার টাইম কমপ্লেক্সিটি, একটা হতে পারে স্পেস কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটি মানে কি, কোনটা হচ্ছে কম সময় লাগবে, এবং স্পেস কমপ্লেক্সিটি মানে কি, দুইটা অ্যালগরিদমের মধ্যে কোনটা কম জায়গা নেবে। এখন টাইম কমপ্লেক্সিটি হিসাব করার জন্য আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা টাইম কমপ্লেক্সিটিটা হিসাব করতে পারি। সো আমরা হচ্ছে দেখেছি যে আমরা লাস্ট ক্লাসগুলোতে কিভাবে অ্যাসিম্পটোটিক নোটেশন মানে বিগ ও নোটেশন, তারপরে হচ্ছে থিটা বিগ ওমেগা নোটেশন এবং কিভাবে থিটা নোটেশন বের করতে হয়। আমরা এই গ্রাফগুলোর মিনিং দেখেছি, যে গ্রাফগুলো বলতে আসলে কি বোঝায়। দেন আমরা দেখেছি যে যদি আমাদেরকে টাইমগুলো দেওয়া থাকে, কিভাবে সেই টাইমগুলো থেকে আমরা সময়টা বের করতে পারি। যেমন আমরা যদি আমাদেরকে বলা থাকে যে একটা অ্যালগরিদম যদি 8টা ইনপুটের জন্য 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 16টা ইনপুটের জন্য কত সেকেন্ড সময় লাগবে। আমরা এই জিনিসটা দেখেছি। আমরা এটাও দেখেছি যে আমরা কেন এখানে 8 দিয়ে ভাগ দিই এবং কেন এখানে আমরা n এর জায়গায় 16 বসাই। সো কারো যদি এটা মনে না থাকে তোমরা একটু আগের লেকচারগুলো দেখে নিবা। দেন আমরা দেখেছি যদি আমাদের এখানে থিটা অফ 1 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট টাইম। যদি থিটা অফ লগ n হয় সেটাকে আমরা বলি লগারিদম টাইম। থিটা অফ n হলে আমরা এটাকে বলি লিনিয়ার টাইম। এরকম করে করে চলতে থাকে। এবং আমাদের একটা কথা মনে রাখবো, তোমার এগুলো এখন মুখস্থ করা লাগবে না, বাট তুমি যদি এটা মনে রাখতে পারো যে কোনটা আসলে বেশি। যেমন দেখো আমরা এখানে ফিগারটা খেয়াল করতে পারো যে লগ স্কয়ার n হচ্ছে সবচেয়ে কম সময় লাগে, অর্ডার অফ n হচ্ছে তার থেকে একটু বেশি সময় লাগে, অর্ডার অফ n লগ স্কয়ার n আর একটু বেশি সময় লাগে, এবং অর্ডার অফ 2n হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে। এজন্য হচ্ছে আমরা আমাদের বইতে একটা চার্ট দেখেছিলাম, আমি চার্টটাতে ফিরে যাই। এই যে সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টরিয়াল, এভাবে করে করে 1 হচ্ছে সবচেয়ে কম সময় লাগে। আমরা কি এটা মুখস্থ করব না, আমরা হচ্ছে যে কোনো একটা ইনপুট সাইজ বসিয়ে আমরা দেখবো যে কোনটা সবচেয়ে কম সময় লাগতেছে, তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে না। না দেন আমাদের ছিল হচ্ছে গিয়ে যে কোন কোন ক্ষেত্রে আমাদের সময় লাগে। সো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এটাকে আমি একটা পিডিএফ ফোন করেছি যেটাকে বলা হচ্ছে বিগো চিট শিট। সো চিট শিট মানে কি, মানে হচ্ছে সংক্ষেপে আমি সবকিছু এখানে নোট করা আছে। সো দেখো একটু আগে যেটা বললাম, অর্ডার অফ 1 হচ্ছে কনস্ট্যান্ট টাইম, যখন কোনো লুপ থাকবে না। অর্ডার অফ লগ ইন কখন হবে, যেটা হচ্ছে ইউজুয়ালি যখন আমরা একটা সার্চিং অ্যালগরিদম নিয়ে কাজ করব এন্ড সেই সার্চিং অ্যালগরিদমটা যদি বাইনারি সার্চ হয় সেক্ষেত্রে আমরা কি করি, লগ ইন এন। সো যারা এখনো পরিচিত না বাইনারি সার্চ কিভাবে কাজ করে, আমি তোমাদের এখানে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা হচ্ছে ইন শর্ট তোমাকে বাইনারি সার্চ সম্পর্কে আইডিয়া দিবে। সো প্রথমত বাইনারি সার্চের জন্য আমাদের কি লাগবে, বাইনারি সার্চের জন্য আমাদের হচ্ছে এমন একটা অ্যারে লাগবে যেটা হচ্ছে সর্টেড। সর্টেড মানে কি, অ্যারেটা আগে থেকে তোমার ছোট থেকে বড় সাজানো থাকবে। সো আমি সো এই ভিডিওটা আমরা দেখি কিভাবে বাইনারি সার্চ কাজ করে। সো আমাদের একটা অ্যারে আছে যেখানে অ্যারে এলিমেন্টস হচ্ছে 1 2 3 থেকে 90 পর্যন্ত, এবং খেয়াল করো অ্যারেটা হচ্ছে ছোট থেকে বড় সাজানো আছে। এখন আমি এখানে একটা ডাটা সার্চ করব। এখন ধরো আমি এখান থেকে 57 খুঁজতে চাই। সো এটা হচ্ছে আমার অ্যারে এবং আমি খুঁজতে চাই কত, 57। এখন দেখো কিভাবে খুঁজে বের করে। এখানে ওরা যেটা করলো যে অ্যারে শুরু করতে থেকে হয়েছে দেখো সেটা হিসাব করেছে a0, এবং অ্যারের সবচেয়ে হাইয়েস্ট কত আছে দেখো 9। সো অ্যারের মিনিমাম ইনডেক্স 0 এবং অ্যারের ম্যাক্সিমাম ইনডেক্স কত 9, এবং সেখান থেকে ওরা কি করলো, মিড ইনডেক্সটা ক্যালকুলেট করলো। সো 0 + 9 ডিভাইডেড বাই 2, সো 9/2 4। সো ওরা হচ্ছে তোমার 4 নিয়েছে। সো অ্যারে 4 এ কত এলিমেন্ট আছে দেখো তো, 11।
এখন তুমি যেটা করবা, এই যে অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তার সাথে তুমি করবে কি, তোমার যে ভ্যালু তুমি যেটা খুঁজছো সেটা হচ্ছে 57, সো তুমি হচ্ছে 57 এবং এইটা কম্পেয়ার করবা, দুটার মধ্যে তুলনা করবা। নেক্সট স্টেপ, 57 এবং 11-র মধ্যে যদি যেটা বড় হবে, আমরা দেখতে পাচ্ছি যে 57 এবং 11-র মধ্যে কোনটা বড়, অবশ্যই 57 বড়, তাই না? তার মানে হচ্ছে কি এই যে অ্যারের এই পাশটা 1 থেকে শুরু করে 11 এটুকু আসলে খোঁজার কোনো দরকার নেই। আমরা যেটা করব, এর পরের স্টেপে 1 থেকে 11 বাদ দিয়ে দিব এবং আমরা 13 থেকে খোঁজা শুরু করব। সো খেয়াল করেছো, এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে প্রথম A0 থেকে A4 পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এখন তোমরা বলতে পারো স্যার আমি কেন বাদ দিয়ে দিলাম, কারণ যেহেতু অ্যারেটা সর্টেড এবং অ্যারের মাঝামাঝিতে আমি 11 পেয়েছি এবং 57 হচ্ছে 11 থেকে বড়, তার মানে আমি এই পাশে যতই খুঁজি আমি কখনো 57 কে পাবো না। তো শুধু শুধু খুঁজে আমার লাভ নেই। এটার সাথে আমি একটা সহজ উদাহরণ দিতে পারি। সহজ উদাহরণটা হচ্ছে যখন আমরা ধরো ডিকশনারিতে কোনো একটা শব্দ খুঁজি, আমরা জানি যে ডিকশনারিতে শব্দগুলো হচ্ছে A B C D E F এভাবে সিরিয়ালে Z পর্যন্ত সাজানো থাকে, তাই না? এখন ধরো তুমি ডিকশনারিতে একটা শব্দ খুঁজতেছো, শব্দটা হচ্ছে ধরো বি দিয়ে, সরি ধরো এম দিয়ে, হ্যাঁ, তখন আমি করলাম কি, ধরো আমি তো ফার্স্টে ডিকশনারি মাঝখান থেকে এক জায়গায় খুললাম, খুলে দেখলাম ধরো একটা শব্দ আসছে বি। সো তার মানে তোমাকে কি বুঝাচ্ছে দেখো তো, যে তোমাকে আরো উল্টা দিকে যেতে হবে। মানে সহজভাবে আমি তোমাকে বলি, ধরো তোমার বইয়ে 1 থেকে 100 পর্যন্ত 100টা পেজ আছে, এখন তুমি বইয়ের 57 নাম্বার পেজ খুলতে চাও, ঠিক আছে? তখন তুমি কি করলা, মাঝখান থেকে একটা পেজ খুললা, খুলে দেখলা তুমি হচ্ছে বইয়ের 43 নাম্বার পেজে আছো। তখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা। যদি তুমি মাঝখানে একটা পেজ খুলে 43 পাও, তুমি হচ্ছে কি এর পরের দিকে যাবে না, 44 45 যেদিকে আছে সেদিকে যাবা, রাইট? তুমি কিন্তু যেদিকে তোমার 42 42 41 আছে সেদিকে যাবা না। সো এই জিনিসটা হচ্ছে অনেকটা ওইরকম, ও মাঝখান থেকে একটা ভ্যালু নিল যেটাকে মিড, খুলে দেখলো যে হচ্ছে পাইলো হচ্ছে 11। সো 11 পাওয়া মানে হচ্ছে গিয়ে বা অন্যদিকে যখন তাকে যেতে হবে। সো আমরা শেষ করি পুরাটা। সো আমাদের ভিডিওটা এখানে শেষ। এখন দেখো প্রশ্নটা হচ্ছে গিয়ে, এই ভিডিওটা এই যে আমরা একটা অ্যাপ্লাই করলাম বাইনারি সার্চ, সো বাইনারি সার্চের তোমার কমপ্লেক্সিটি কেন লগ এন হবে, why not n, why not 2n or anything else? So log in হওয়ার, yes বলো। সো চিট শিটে যে দেখতে পাচ্ছ যে প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি কেন লগারিদম টাইম বলতেছি, যে কেন এটা লগ ইন হইলো, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হয়, তুমি খেয়াল করে যদি থাকো, যখন তোমার হচ্ছে ইনপুট সাইজ যেটা ছিল, তোমার যদি 10টা ইনপুট থাকে, ওকে, ধর আমি এখানে ধরলাম যে আমার 10টা ইনপুট আছে। সো প্রথমবার দেখো, প্রথম স্টেপে আমি যখন মাঝখানে এলিমেন্টটা খুঁজি, তখন আমি করি কি, যে কোনো 5টাকে বাদ দিয়ে ফেলি। ধর আমি খুঁজে দেখলাম যে এই পাশে হচ্ছে জিনিসটা নেই, ওকে, সো আমি প্রথম ধাপে কি করি, যে কোনো 5টাকে বাদ দিয়ে ফেলি। সেকেন্ড ধাপে করি কি, আমি আরো অর্ধেককে বাদ দিয়ে ফেলি। সো যখন কোন একটা অ্যালগোরিদম তুমি এরকম অর্ধেক অর্ধেক বাদ দিয়ে ফেলবে প্রত্যেকটা স্টেপে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লগারিদম টাইম। ঠিক এরকম একটা এক্সাম্পল লুপেও দেওয়া যায়। ধর আমরা দেখে আসছি যে লুপে তোমার বইতে দেখো, আমরা হচ্ছে লুপের জন্য দেখে আসছি যে যখন আমার একটা লুপ থাকবে তখন সেটার জন্য আমরা কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। যখন নেস্টেড লুপ থাকবে, তখন যদি দুইটা লুপ থাকে একটার ভিতর আরেকটা, সেটাকে আমরা বলি অর্ডার অফ এন স্কোয়ার, ওকে। এমন যদি দুইটা লুপ নেস্টেড না হয় একটার পর আরেকটা থাকে, যেমন ধর এখানে ছিল এই দুইটা প্রোগ্রামকে আমি একসাথে করে ফেলছি, যে অর্ডার অফ এন
প্লাস অর্ডার অফ n স্কয়ার। সো আমরা লিখতে পারি অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n স্কয়ার। সেক্ষেত্রে এটা হয়ে যাবে অর্ডার অফ n স্কয়ার, কারণ আমরা সবসময় কি করি, বড়টাকে নেই, তাই না? কিন্তু এখানে যেটা মেইনলি খেয়াল করো, আমরা এখানে যোগ করেছি। সো আমি যদি ফিরে যাই, কখন হচ্ছে আমার লগ ইন হচ্ছে, সো যদি ধরো এই লুপটাতে আমি ফিরে যাই, ধরো এই লুপটা আমি যদি অর্ডার i ইকুয়ালস টু 1 থেকে i ইকুয়ালস টু n সব ঠিক থাকলো, বাট এখানে আমি i প্লাস প্লাস না করে আমি যেটা করলাম i ইকুয়ালস টু i ইনটু c, ধরো i ইনটু 2। সো যখন আমি i ইনটু 2 দিব তখন কি হবে জানো, i ইকুয়ালস টু ধরো i ইনটু 2 বা i ইনটু c, একটা কিছু একটা দিয়ে গুণ দিলাম, ধরো সেটা হবে 3 বা i কিউব। ওকে, আমি এখানে এটা i স্কয়ার করে দিলাম, তখন প্রথম ভ্যালুটা হবে 1, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হবে কত করে, ইনক্রিমেন্ট হবে স্কয়ার করে। সো i স্কয়ার মানে কত বলতো, প্রথমে যখন 1 স্কয়ার মানে হচ্ছে 1, তারপর যখন ইনক্রিমেন্ট হবে ধরো i এর ভ্যালু হচ্ছে তোমার কত করে বাড়বে, i স্কয়ার করে বাড়বে। সো i ইকুয়ালস টু i স্কয়ার। সো একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে এক ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারো, অথবা তুমি যদি একটু অন্যভাবে করো যে না আমার লুপটা শুরু হবে 2 থেকে, ঠিক আছে, তখন তুমি খেয়াল করো এমন হতে পারে যে ফোর্স প্রথম ভ্যালুটা হবে তোমার 2, তারপরে ভ্যালুটা হবে 2 স্কয়ার মানে হচ্ছে 4, তারপরে ভ্যালুটা হবে 4 স্কয়ার দ্যাট ইজ 16, তারপরে ভ্যালুটা হবে 16 স্কয়ার তার মানে 256। সো খেয়াল করো নরমাল একটা লুপ যেখানে তোমার 1 2 3 4 এভাবে আগাতো, তুমি কিভাবে আগাচ্ছ 2 4 16 256। সো এটা নিশ্চয়ই তোমার অর্ডার অফ n হবে না, তাই না? এটা আমরা দেখেই বুঝতেছি যে মাত্র দেখো 2 থেকে চলে গেল সরাসরি 4-এ, 4 থেকে সরাসরি চলে গেল 16-তে। সো এটা নিশ্চয়ই অর্ডার অফ n হবে না, এখানে অন্য কিছু হবে, এবং দ্যাটস ওয়াই আমাদের এখানে লগ ইনটা চলে আসে। সো আমরা আরো ডিটেইলস দেখবো। সো ইন শর্ট দেখো আমাদের লিনিয়ার টাইমের জন্য আমরা অর্ডার অফ n ইউজ করি, তারপরে হচ্ছে আমরা n log n ইউজ করি হচ্ছে তোমার সর্টিং অপারেশনের জন্য, এন্ড n স্কয়ার হচ্ছে আমরা ইউজ করি কোয়াড্রেটিক অপারেশন, 2 টু দি পাওয়ার n হচ্ছে আমরা এক্সপোনেনশিয়ালের জন্য ইউজ করি, যেমন হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম। সো রিকার্সিভ অ্যালগরিদম আমরা এই কোর্সে আরো ডিটেইলস আলোচনা করব। জাস্ট আপাতত মনে রাখো যখন আমরা একটা ফাংশন থেকে সেম ফাংশনকেই কল দিই তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রিকার্সিভ ফাংশন। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই রিকার্সিভ ফাংশনের। স্যার ফ্রিজ হয়ে আছে। সো যদি তোমরা দেখতে পারো স্ক্রিনে, ধরো আমার একটা মেইন প্রোগ্রাম ছিল ইন্টিজার মেইন, সেখানে একটা ফাংশনকে আমরা কল করেছি নাম হচ্ছে রিকার্স, এবং দেন খেয়াল করো এই রিকার্স ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশন কল করেছি রিকার্স। সো দেখো একই ফাংশনকে ওই ফাংশনের মধ্যে আমি আবার কল করেছি। সো এই প্রসেসটাকে বলে হচ্ছে রিকারশন। যখন একটা ফাংশন থেকে আমি ওই ফাংশনকে আবার কল করি তখন সেটাকে আমরা কি বলি, রিকারশন। এখন কথা হচ্ছে রিকারশন আমরা কেন ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে রিকারশন ইউজ করে আমরা কিছু প্রোগ্রামকে অনেক সহজভাবে সলভ করতে পারি, বাট আপাতত আমরা ডেফিনেশনটা দেখি। a function that calls itself known as recursion function, okay, and the technique recursive function and the technique is known as recursion. রিকারশন আমরা কোথায় ইউজ করি, এই যে টাইম কমপ্লেক্সিটি শেষ করে আমরা হচ্ছে নেক্সট 2 উইকের মধ্যে একটা টপিক পড়বো যেটাকে আমরা বলি হচ্ছে টাওয়ার অফ হ্যানয়। সো ওখানে আমরা দেখবো আসলে রিকারশনটা আমরা কোথায় ইউজ করি, ঠিক আছে? সো আপাতত আমরা মনে রাখি যে রিকারশনটা আমরা এমন একটা জিনিস যেখানে হচ্ছে তোমার একটা ফাংশন থেকে আমরা সেই ফাংশনটাকে কল করি। নাও যখন আমার রিকারশন থাকবে তখন আমার হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল রান টাইম হবে। এখন কথা হচ্ছে এখানে 2n কেন, কারণ হচ্ছে ধরো তুমি যদি একটা ফাংশন থেকে ওই ফাংশনটাকে দুইবার কল করো তাহলে হবে 2n, 2 টু দি পাওয়ার n। যদি তুমি একটা ফাংশন থেকে ওই ফাংশনটাকে 3বার কল করো তখন হবে 2 টু দি পাওয়ার 3n। তাহলে তুমি যদি 4বার কল করো 4 টু দি পাওয়ার n। খেয়াল করছো, তুমি যতবার কল করতেছো তত টু দি পাওয়ার n হবে। এখন তুমি যদি একটা ফাংশন থেকে ওই ফাংশনটাকে 5বার কল করো তাহলে কি হবে, 5 টু দি পাওয়ার n। সো এইভাবে হচ্ছে তোমার রিকার্সিভ ফাংশনের অ্যালগরিদমটা আমরা হিসাব করি। এন্ড দেন ফ্যাক্টোরিয়াল কিভাবে করি, ধরো তোমরা যদি প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করতে থাকো, ইউ আর অ্যাডিং এলিমেন্ট ফর অ্যাডিং আ লুপ ফর এভরি এলিমেন্ট। এখন কথা হচ্ছে যে আমরা কিছু রুল দেখেছিলাম, দেখো যে এক অলওয়েজ দ্য ওয়ার্স্ট কেস। অলওয়েজ দ্য ওয়ার্স্ট কেস বলতে আমরা কি বুঝাই, যেমন ধরো আমরা দেখেছি যে আমাদের বইটা কোথায়, হ্যাঁ ধরো আমাদের এখানে দেখো প্রথমে আমরা হিসাব করে দেখেছি যে আমাদের এখানে 3 ধরনের ইয়া থাকবে, টোটাল টাইম থাকবে। প্রথম হচ্ছে এই যে x ইকুয়ালস টু x প্লাস 1, তার জন্য ধর আমরা সি নট ধরেছি একটা কনস্ট্যান্ট। তারপর এই যে লুপটা দেখতেছো এই লুপটার জন্য আমরা ধরেছি c1 n আর একটা কনস্ট্যান্ট, তাই না? c1টা কেন, যে ভিতরটার জন্য c1 লাগবে আর লুপটার জন্য হচ্ছে n পরিমাণ সময় লাগবে। আর হচ্ছে এখানে আমরা দেখো দুইটা যেহেতু নেস্টেড লুপ আছে, আমরা এটার জন্য একটা c2 টাইম ধরেছি, এবং যেহেতু নেস্টেড লুপ আমরা n স্কয়ার ধরেছি। সো এখন কথা ছিল এই সবগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোনটা বলো তো, অবশ্যই তোমার c2n স্কয়ার, রাইট? সো আমরা যেটা করেছি আমরা হচ্ছে এইটার টাইম কমপ্লেক্সিটির জন্য আমরা হচ্ছে
জাস্ট n স্কোয়ার কে বেছে নিয়েছি। সো সহজ কথা যদি আমি বলি যে আমরা হচ্ছে অলওয়েজ দ্য ওটস কে সবচেয়ে বড়টা নিব, রিমুভ কনস্ট্যান্টস, তার মানে হচ্ছে যদি কনস্ট্যান্ট থাকে সাথে আমরা সেটা রিমুভ করব। সো দেখো এখানে আমাদের সাথে c2 ছিল, আমরা c2 কে আপাতত রাখিনি, তাই না? তারপর আমাদের এখানে দেখো cn স্কোয়ার ছিল, বাট আমরা আলটিমেটলি c কে রাখি নাই। সো 4n স্কোয়ার বলো 2n স্কোয়ার বলো আমরা সবসময় ওগুলোকে রাখি না। এবং 3, ডিফারেন্ট ইনপুট শুড হ্যাভ ডিফারেন্ট ভ্যারিয়েবলস। সো এটা বলতে কি বুঝিয়েছে, সহজ উদাহরণ দেখো, এখানে তিনটাতেই তোমার কিন্তু খুব সহজ তিনটা লাইন ছিল, x ইকুয়ালস টু x+1, m ইকুয়ালস টু m+2, k ইকুয়ালস টু k+1। বাট আমরা দেখো প্রথমটার জন্য ধরেছি c0, দ্বিতীয়টার জন্য ধরেছি c1, থার্ডটার জন্য ধরেছি হচ্ছে c2। সো ডিফারেন্ট ডিফারেন্ট লাইনের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্যান্ট ধরেছি বা ভ্যারিয়েবল হিসেব করেছি। আর আরেকটা জিনিস, ছোট্ট জিনিস, ধরো যখন আমাদের নেস্টেড থাকবে তখন আমরা কি করি, গুণ করি। যেমন এখানে যখন লুপটা নেস্টেড ছিল আমরা কি করেছি, গুণ করেছি। এই যে এখানে দেখো নেস্টেড লুপের ক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করেছি। তারপর আমরা লাস্ট ক্লাসে দেখেছি যদি তিনটা লুপ একটার ভিতর আরেকটা থাকে তাহলে আমরা কি করব, তিনটাকে গুণ করব। সো যখন নেস্টেড লুপ থাকে তখন হচ্ছে গিয়ে আমরা মাল্টিপ্লাই করি, আর যখন লুপগুলি একটার পর আরেকটা থাকে তখন আমরা এগুলো কি করি, আমরা হচ্ছে যোগ করি। সো মাল্টিপ্লিকেশন ফর nested and plus for in order. সো যখন একটার পর একটা থাকবে তখন হচ্ছে আমরা প্লাস দিব, আর যখন নেস্টেড থাকবে তখন আমরা কি করব, মাল্টিপ্লাই দিব। এন্ড রুল নাম্বার 4, ড্রপ নন ডমিনেন্ট টার্মস। সো এটা মানে কি, মানে হচ্ছে ধর আমাদের এই যেটা বললাম যে যখন আমাদের ছোট ছোট যে টার্মগুলি থাকবে যে c0 c1 এগুলোকে আমরা বলতেছি নন ডমিনেন্ট, মানে হচ্ছে এগুলো হচ্ছে বেশি বড় ভূমিকা পালন করে না। সো আমরা হচ্ছে কোনটাকে রাখবো, আমরা হচ্ছে সবচেয়ে বড়টাকে রাখবো বা ডমিনেন্ট টার্ম, ঠিক আছে? সো আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, আমরা হচ্ছে যখন টাইম কমপ্লেক্সিটি হিসাব করব আমাদের হচ্ছে আমরা সবচেয়ে অলওয়েজ দ্য ওর্স্ট কেসটাকে নিব, আমরা হচ্ছে কনস্ট্যান্ট গুলিকে রাখবো না, আমরা হচ্ছে ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট ভ্যারিয়েবলস নিব, এবং যদি ইনপুটগুলি একটার পর একটা সিরিয়ালি থাকে তখন আমরা কি করব, সবগুলিকে যোগ করব। তো যেমন ধরো এখানে আমাদের এই এক্সাম্পলে প্রথমে একটা নরমাল ছিল c0, সেটা তার সাথে আমরা যোগ করেছি c1 সেকেন্ড পার্টটাকে। সো তিনটে, আর এরপর থার্ড পার্ট আমরা তিনটার মধ্যে হচ্ছে যোগ করেছি। রেকর্ডিং অফ, নো রেকর্ডিং ইজ অন। সো আমরা হচ্ছে তিনটা যোগ করেছি। আর লাস্টে যেটা হচ্ছে তোমার ড্রপ নন ডমিনেন্ট টার্মস, আমরা হচ্ছে ছোট ছোট গুলিকে আমরা ড্রপ করতে পারি। সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রুল। হ্যাঁ, আর স্পেস কমপ্লেক্সিটি কি, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যখন আমরা কোনো ডেটা স্ট্রাকচার ইউজ করি, যখন আমরা কোনো একটা ফাংশনকে কল দেই, যখন আমরা কোনো মেমোরি অ্যালোকেট করি, তখন হচ্ছে আমাদের প্রোগ্রাম কিছু স্পেস নেয়। সো যখন হচ্ছে আমরা এই কাজগুলি করব তখন আমরা চেষ্টা করব এমন ভাবে কাজ করতে যেন সবচেয়ে ইফিশিয়েন্ট ডাটা স্ট্রাকচারটাকে আমরা কল করতে পারি, সবচেয়ে কম ফাংশন আমরা কল করতে পারি, সবচেয়ে কম পরিমাণ মেমোরি আমরা অ্যালোকেট করতে পারি, এবং ভ্যারিয়েবল গুলি আমরা এমনভাবে ডিক্লেয়ার করতে পারি যেন এফিশিয়েন্ট হয়। সো আমরা আপাতত স্পেস কমপ্লেক্সিটি নিয়ে অত চিন্তা করব না, আমরা যখন ডাটা স্ট্রাকচার গুলি শিখবো তখন আমরা অটোমেটিক এটা বুঝে ফেলবো যে কোন প্রোগ্রামটা আসলে বেশি ইফিশিয়েন্ট। এখন আরেকটা পয়েন্ট, হোয়াট ক্যান কস্ট টাইম ইন আ ফাংশন। সো কথা হচ্ছে যে এখন তো আমি বুঝলাম যে স্যার এই জিনিসগুলি করব, বাট এই জিনিসগুলি কিসের জন্য করব? সো দেখো যদি কোনো অপারেশন থাকে যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, সো যেমন ধর এখানে যখন আমাদের প্লাস ছিল এটার জন্য আমরা টাইম হিসাব করেছি, যখন প্লাস ছিল আমরা টাইম হিসাব করেছি। সো প্রথমটার জন্য আমরা c0 দিয়েছি, সেকেন্ডটার জন্য আমরা c1 দিয়েছি, থার্ডটার জন্য আমরা c2 দিয়েছি। সো সহজ কথায় হচ্ছে যখন এই অপারেশনগুলি থাকবে বিভিন্ন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন আরো অপারেশন থাকতে পারে, হ্যাঁ, তখন আমরা কি করব, ওগুলোর জন্য টাইম হিসাব করব। দেন আমরা যদি কোনো কম্পারিজন থাকে বা অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে, ধর আমি ভ্যালু অ্যাসাইন করতেছি একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলে, অথবা আমি কম্পেয়ার করতেছি কোন ভ্যারিয়েবলটা বড়, যেমন ইফ কন্ডিশন আমরা এরকম কম্পেয়ার করি যে কন্ডিশনটা ঠিক আছে কিনা। তারপর যখন আমরা লুপ ইউজ করবো, এটা আমরা অলরেডি দেখছি, বা যখন বাইনারি সার্চ আমরা করতেছি আমরা দেখতেছি যে কোনটা বড় কোনটা ছোট কোন দিকে যেতে হবে, এগুলো হচ্ছে কম্পারিজন। লুপ তো আমরা অলরেডি দেখেছি, লুপ তিন প্রকার আমরা জানি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এন্ড আউটসাইড ফাংশন কল, যেটা হচ্ছে রিকারশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা একটা প্রোগ্রাম থেকে আরেকটা ফাংশন কল দিলাম। সো সেই ক্ষেত্রে আমাদের কিছু টাইম কমপ্লেক্সিটির ব্যাপার আছে। সো এইসব ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটিটা হিসাব করি। নাও আমাদের মোটামুটি সংক্ষেপ আলোচনা করা শেষ, এখন আমরা চলো স্লাইড বইতে আবার ফিরে যাই। সো বইতে দেখো আমরা হচ্ছে এই তিনটা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা লুপ, নেস্টেড লুপ এবং কনজিকিউটিভ স্টেটমেন্ট গুলো আমরা করতে পারি। সো এখন আমরা ইফ এলস নিয়ে আলোচনা করেছিলাম যে ইফ এলস এর মধ্যে যদি কোনো লুপ থাকে তাহলে তো আমরা সরাসরি লুপে ফোকাস করব। যেমন দেখো এই ইফ এলস এর মধ্যে একটা লুপ আছে, সো আমরা সরাসরি লুপের মধ্যে ফোকাস করব।
আর যদি কোনো লুপ না থাকে আমরা দেখব যে ইফ এলস এর মধ্যে সবচেয়ে ওর্স্ট কেসটা কোনটা, মানে সবচেয়ে বেশিবার এটা কতবার রান হতে পারে, সেটাকে আমরা কমপ্লেক্সিটি হিসেবে দেখাবো। এবং মনে রাখবা যে ইফ এলস এর মধ্যে অনেকটা আমাদের কনস্ট্যান্ট টাইমে চলে আসবে, কারণ যদি ইফ এলস এ 10টা কন্ডিশন থাকে তাহলে কি হবে, ওর্স্ট কেস আমাদের 10 বার রান হবে। সো আমরা লিখতে পারি অর্ডার অফ 1 ফার্স্টে 10, কিন্তু 10 লিখা আর সেটাকে অর্ডার অফ 1 লিখা আমরা অলরেডি জানি যেটা আসলে সেম, তাই না? সো থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার। এন্ড দেন আমাদের হচ্ছে লগারিদম কমপ্লেক্সিটি, ওই যে আমি একটু আগে বললাম যে ধরো আমি হচ্ছে i ইকুয়ালস টু 1, i লেস দেন n। এখন দেখো নরমালি আমরা কিভাবে ইনক্রিমেন্ট করি, i ইকুয়ালস টু i প্লাস 1, বাট এখন দেখো আমি i ইকুয়ালস টু i প্লাস 1 না করে আমি হচ্ছে i ইকুয়ালস টু i ইনটু 2 দিয়ে ইনক্রিমেন্ট করলাম। তাহলে কি হবে, নরমাল একটা লুপ যদি এরকম হতো i ইকুয়ালস টু ধরো n এর মান ধরো 5, সরি 10, তখন কি হতো জানো, n এর মান যদি 10 হতো তখন হচ্ছে নরমাল লুপ হচ্ছে 1 2 3 এভাবে করে করে তোমার 10টা ভ্যালু থাকতো। বাট জাস্ট আমি যদি একটু ছোট একটা চেঞ্জ করি, দেখো i ইকুয়ালস টু i ইনটু 2 দেই, তাহলে প্রথমে হবে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8। খেয়াল করো জাস্ট এই ছোট একটা কন্ডিশন চেঞ্জের কারণে আমার দেখো যেখানে আগে আগে 10টা তোমার নাম্বার ছিল এখন হয়ে গেল 4টা। সো এই ক্ষেত্রে আমরা কি করব, লগ ইন ইউজ করব। যেহেতু আমাদের হচ্ছে লাইনটা আমি একটু পড়ি, আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। That an algorithm is order of log n if it takes a constant time to cut the problem size by fraction. So basically আমার যখন একটা ইনপুট সাইজ থাকবে, যদি আমি এমন কোন একটা টেকনিক ইউজ করি যে আমাদের ইনপুট সাইজটা হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা এটাকে লগ ইন ইউজ করি। সো বাইনারি সার্চের ক্ষেত্রে তোমাদের মনে আছে আমরা প্রত্যেকটা স্টেপে কি করছিলাম, এটাকে অর্ধেক বানিয়ে ফেলতেছিলাম। এবং দেখুন নর্মাল একটা লুপের মধ্যে আমি যদি জাস্ট ইয়াটা চেঞ্জ করে দিই, ইনক্রিমেন্টটা চেঞ্জ করে দিই, আমার লুপটাও কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। সো এটা আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে ধরো তোমার একটা লুপ এক থেকে 260 পর্যন্ত চলে। সো নর্মালি আমি যদি i প্লাস প্লাস দিই, সে 1 2 3 4 এভাবে 260 পর্যন্ত প্রিন্ট করবে। বাট যদি হচ্ছে আমি সে জায়গায় জাস্ট i ইকুয়ালস টু i স্কোয়ার দিই, তাহলে দেখা যাবে 2 4 8 এভাবে এভাবে করে অনেক কম প্রিন্ট করবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যে কখন আমাদের লগারিদম ইউজ করি। যদি কোনো একটা অ্যালগরিদমে যদি কোনো একটা কারণে হতে পারে, তোমার সেটা লুপের কারণে হতে পারে, হতে পারে তোমার বাইনারি সার্চের কারণে, হ্যাঁ, তুমি যদি ইনপুট সাইজকে প্রত্যেকটা স্টেপে হাফ করে ফেলো, তখন হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে লগ ইন। এখন প্রশ্ন করতে পারো স্যার আমি কি শুধু হাফ করলেই লগ ইন? যদি আমি 3 গুণ 1/3 করে ফেলি বা 1/4 বা 1/5, যেমন হচ্ছে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম তোমার 1 2 আপ টু 256, আর আমি হঠাৎ করে তোমার কি করলাম, এখানে ইউজ করলাম হচ্ছে i স্কোয়ার ইউজ করলে হবে 2 4 8 স্কোয়ার, তো হ্যাঁ 16 এন্ড 256। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি শুধু হাফ করি নাই, আমি আরো অনেক বেশি কমায় ফেলছি। এখানে যেখানে ছিল 256টা নাম্বার, এখানে মাত্র আসছে কয়টা নাম্বার, 4টা নাম্বার। সো এটাকে কি হাফ করা বলে? অবশ্যই না। তুমি যদি ভাগ করে দেখো তুমি দেখবে এটাকে আসলে হাফ করার থেকেও কম করা বলে। সো হতে পারে সেটা হাফ করা, হতে পারে সেটাকে 1/3 করা বা 1/4 করা বা 1/n করা। সো যেটাই হোক তোমার সেটা এখানে আমরা কি করবো, লগারিদম কমপ্লেক্সিটি হিসেবে সেটাকে ডিল করব। সো আরেকটা এক্সাম্পল দেখো, i ইকুয়ালস টু i ডিভাইডেড বাই 2। সো একটা এক্সাম্পল ছিল ওই যে যেটা বললাম, ফাইন্ডিং আ ওয়ার্ড ইন আ ডিকশনারি অফ n পেজেস। সো তুমি হচ্ছে ফার্স্টে কি করবা, সেন্টার পয়েন্টটা দেখবা, মাঝখান থেকে একটা পেজ খুলবা। যদি তোমার হচ্ছে মাঝখান থেকে যে পেজটা খুলেছো সেটা ধরো তোমার যদি হয় সেই ওয়ার্ডটা তুমি যেটা খুঁজছো সেটা যদি তোমার ডানে থাকবে নাকি বামে থাকবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে। সো তুমি মাঝখানে ধরে খুঁজে পাইলা হচ্ছে ই, এখন তোমার ওয়ার্ডটা হচ্ছে তোমার জেড দিয়ে, তার মানে তোমাকে কি করতে হবে, ডান দিকে যেতে হবে। সো এইভাবে হচ্ছে আমরা কি করি, প্রসেসটাকে রিপিট করতে থাকি এবং একসময় আমরা শব্দটাকে খুঁজে পেয়ে যাই। এখন অনেক কিছু বলে ফেললাম, তোমাদের হয়তো মাথার উপর দিয়ে অনেক কিছু চলে গেছে। সো আমি একটু পজ দিই, কোশ্চেন করি। সো চিটশিটটা আমি ওপেন করে রাখি, দেখো কোন কোন ক্ষেত্রে আমরা টাইমের জিনিসটা হিসাব করি, কিভাবে আমরা হিসাব করি এবং কোন কোন ক্ষেত্রে আমরা স্পেসের ব্যাপারটা হিসাব করি। সো 2 মিনিট দেখো, দেন আমরা হচ্ছে পরবর্তীতে ডিসকাশনে যাব। সো এখন হচ্ছে আমরা যেটা করব, সো আমরা হচ্ছে দেখব যে আমাদের হচ্ছে আমরা সোফার দেখলাম যে বিভিন্ন অ্যালগোরিদমের জন্য আমরা কিভাবে বিভিন্ন রকম টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি। এখন কথা হচ্ছে এত এত অ্যালগোরিদম আমি সবগুলো কি মনে রাখতে পারবো? না, মনে রাখতে পারবো না। তুমি মাত্র হচ্ছে শেখা শুরু করেছো, এখন তুমি কিছুতেই হচ্ছে সবগুলো মনে রাখতে পারবা না। তো তাহলে হচ্ছে বা তুমি সবগুলো খুঁজে বের করতে পারবা না, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে দেখো, তোমার হচ্ছে একটা বিগ ও চিট শিট, এটা হচ্ছে একটা, এখানে যত ধরনের অ্যালগোরিদম আছে দেখো, অ্যারে,
স্ট্যাক, আমরা যখন অ্যারে ইউজ করি, আমরা যখন স্ট্যাক ইউজ করি, আমরা যখন কিউ ইউজ করি বা আমরা লিংক লিস্ট ইউজ করি, সবগুলোর জন্য আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি গুলো দেওয়া আছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যারে ইউজ করি, আমরা নর্মালি শুধু চিন্তা করি যে অ্যারেটাতে হচ্ছে সার্চ করতে কেমন সময় লাগে, বাট অ্যারেতে কিন্তু আরো অনেক ধরনের অপারেশন থাকে। সো দেখো অপারেশনগুলি কি কি অপারেশন। প্রথমত যখন আমরা একটা ডেটা স্ট্রাকচার ইউজ করি, সেই ডেটা স্ট্রাকচারের জন্য অ্যাক্সেস করার জন্য একটা কমপ্লেক্সিটি থাকে। অ্যাক্সেস করা বলতে আমরা কি বুঝি, আমি ডেটা স্ট্রাকচার একটা এলিমেন্ট হচ্ছে আমি দেখতে চাই, বা সহজ কথা হচ্ছে একটা এলিমেন্ট আমি মুভ করতে চাই। সো তিন ধরনের কমপ্লেক্সিটি থাকে, সেটা আমরা বুঝলাম। দেখো অ্যাভারেজ কমপ্লেক্সিটি, পোস্ট কমপ্লেক্সিটি, আর হচ্ছে তোমার বেস্ট কমপ্লেক্সিটি। সো চলো আমরা দেখি যে আসলে আমরা যখন একটা ডাটা স্ট্রাকচার অ্যাক্সেস ডাটা স্ট্রাকচার ব্যবহার করতে চাই, আমাদের কি কি হিসাব করতে হয়। আমাদের হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যাক্সেস করতে কি পরিমাণ কম কি পরিমাণ সময় লাগে সেটা হিসাব করতে হয়। ডেটা স্ট্রাকচার যখন আমি সার্চ করি কি পরিমাণ সময় লাগে সেটা হিসাব করতে হয়। ডেটা স্ট্রাকচার যখন আমি ইনসার্ট করি কি পরিমাণ সময় লাগে সেটাই দেখতে হয়। এবং ডেটা স্ট্রাকচার যখন আমি ডিলিট করি কি পরিমাণ সময় লাগে সেটা দেখতে হয়। আবার ধরো ইয়ার ক্ষেত্রে যদি আমি বলি, স্পেসের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় জিনিসটা। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে এই চারটা কেন দেখাচ্ছি, এই চারটা এই জন্যই দেখাচ্ছি, মাঝে মাঝে এমন হয় যে ধরো তুমি হয়তো কোনো একটা ডেটা স্ট্রাকচার নিলা, ধরো তুমি হচ্ছে স্ট্যাক নিলা, তুমি নিয়ে দেখলে স্ট্যাকে হচ্ছে সার্চ করতে অনেক কম সময় লাগে বা ইনসার্ট করতে অনেক কম সময় লাগে। তুমি বলো যে স্যার তাহলে হচ্ছে আমি অ্যারে আর স্ট্যাকের মধ্যে আমি হচ্ছে স্ট্যাক ইউজ করবো। আমি বললাম কেন স্ট্যাক ইউজ করবো, কারণ স্যার আমি দেখছি যে স্ট্যাকে হচ্ছে ইনসার্ট করতে অনেক কম সময় লাগে, ঠিক আছে। অথবা আমি অন্যভাবে বলি, তুমি বলে যে স্যার আমি হচ্ছে অ্যারে ইউজ করবো। কেন অ্যারে ইউজ করবা, কারণ স্যার অ্যারেতে হচ্ছে অ্যাক্সেস করতে অনেক কম সময় লাগে। তখন আমি তোমাকে বললাম যে দেখো তুমি যখন একটা ডাটা স্ট্রাকচার ডিক্লেয়ার করবা, তুমি কি শুধু অ্যাক্সেস করবা, তুমি হচ্ছে অ্যারেটাকে সার্চ করবা, তুমি অ্যারেতে ইনসার্ট করবা, অ্যারে থেকে ডিলিট করবা। সো তুমি যদি খেয়াল করো, আমি যদি অ্যারে আর স্ট্যাকের মধ্যে তোমাকে কম্পেয়ার করাই অ্যাভারেজ কেস, খেয়াল করো অ্যারেতে অ্যাক্সেস করতে অনেক ভালো সময় লাগে, অর্ডার অফ 1, এটা অনেক কম। বাট সার্চ করা দেখো, ইনসার্ট করা দেখো এবং ডিলিট করা দেখো, এই সবগুলি হিসাব যদি আমি করি, তুমি খেয়াল করে দেখো অ্যারেতে হচ্ছে একটা হচ্ছে অর্ডার অফ 1, বাকি সবগুলো হচ্ছে অর্ডার অফ n। আর স্ট্যাকে হচ্ছে দুইটা অর্ডার অফ n, দুইটা অর্ডার অফ 1। সো আমি যদি জাস্ট নর্মাল চোখে কম্পেয়ার করি, আমার মনে হবে যে স্ট্যাকটাই মনে হয় বেটার হবে। কেন স্ট্যাকটা বেটার হবে, কারণ স্ট্যাকে দুইটা অপারেশন হচ্ছে অর্ডার অফ 1 সময় লাগে, যেখানে অ্যারেতে তোমার মাত্র একটা অপারেশনে অর্ডার অফ 1 সময় লাগে। ঠিক একইভাবে তুমি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবা, হ্যাঁ, বা তুমি একটা কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করছো, ধরো তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছো, তুমি কোনো একটা ডেটা স্ট্রাকচার নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখন তুমি চিন্তা করবা যে আমি যে ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব সেখানে কোন অপারেশনটা বেশি হবে। সো হয়তো দেখা যাবে তোমার ডেটা স্ট্রাকচারে সার্চ অপারেশনটা বেশি হবে। তখন তুমি করবা কি, এখানে এসে দেখবা যে কোন ডেটা স্ট্রাকচার ইউজ করলে সার্চে সবচেয়ে কম সময় লাগে। তুমি এসে দেখলে যে আমি যদি হ্যাশ টেবিল ইউজ করি তাহলে সার্চে সবচেয়ে কম সময় লাগে, তাহলে তুমি তার মানে তুমি কি করবা, তুমি গিয়ে এই হ্যাশ টেবিল অ্যাপ্লাই করবা। মানে ধরো আমি অন্যভাবে যদি বলি, যে তুমি এসে দেখলা যে তুমি এমন একটা ডেটা স্ট্রাকচার ইউজ করতে চাও যেখানে তোমার সার্চও করা লাগে, ইনসার্টও করা লাগে, ডিলিটও করা লাগে, তখন তুমি দেখলে এই তিনটার জন্য কোনটা ইউজ করলে সবচেয়ে কম সময় লাগে। তো একই অবস্থা দেখো, আমি যদি হ্যাশ টেবিল ইউজ করি, এই তিনটার জন্য সবচেয়ে কম সময় লাগে। সো আমি যদি ভেঙে বলি, সেটা হচ্ছে যখন আমরা একটা ডেটা স্ট্রাকচার ইউজ করি তখন আসলে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, যে আমি ওই ডেটা স্ট্রাকচারটা নিয়ে কি কাজ করতেছি, আমি ডেটা স্ট্রাকচার কি শুধু কি ইনপুট দিচ্ছি, নাকি আমি সেখানে সার্চ বেশি করতেছি, বা আমি ইনসার্ট করতেছি নাকি ডিলিট করতেছি। সো যখন আমি এই জিনিসগুলো চিন্তা করব তখন আমাকে দেখবো যে আমাকে এই লিস্ট থেকে দেখতে হবে যে আমি যদি সার্চ অপারেশনে ফোকাস করি তাহলে সার্চে যেটা সবচেয়ে কম সময় লাগে সেটা আমাকে ব্যবহার করতে হবে। আমি যদি তোমার ইনসার্ট করতে ফোকাস করি, ইনসার্টে সবচেয়ে কম সময় যেটা লাগে সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে এভারেজ কেসের জন্য। আবার ওর্স কেসে আসো, সেম ভাবে তোমাকে ওর্স কেসটাও চিন্তা করতে হবে, যে আমি যদি অ্যারে ইউজ করি, আমার অ্যারেতে হচ্ছে তোমার এভারেজ কেস হচ্ছে অর্ডার অফ 1, আর সার্চ কেস হচ্ছে সার্চ, ইনসার্ট, ডিলিট হচ্ছে অর্ডার অফ n। ওর্স কেসে হচ্ছে অর্ডার অফ 1 এবং অর্ডার অফ n। দেখো খুব একটা চেঞ্জ হচ্ছে না। তুমি যদি ভালো করে খেয়াল করো, শুধু হ্যাশ টেবিলের ক্ষেত্রে দেখো, যেখানে তোমার এভারেজ কেস হচ্ছে অর্ডার অফ 1, অর্ডার অফ 1, অর্ডার অফ 1, ওর্স কেস হচ্ছে অর্ডার অফ n, অর্ডার অফ n, অর্ডার অফ n, এটা ছাড়া বাকিগুলো কিন্তু তেমন একটা চেঞ্জ হচ্ছে না। সো তুমি যদি অ্যাভারেজ কেসটা হিসাব করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই তোমার জন্য এনাফ হবে। সো এটা তো আমি বুঝলাম যে কিভাবে আমি দেখো ওয়েবসাইটের নাম হচ্ছে bigocheatsheet.com, আমি এটা আমাদের গ্রুপে এটা লিংক দিয়ে দিব। ঠিক দেখো, আমি যদি সর্টিং অ্যালগরিদম গুলির কথা চিন্তা করি, এখন তুমি ডিসাইড করলে যে স্যার ওকে, আমি যে কম্পিটিটিভ প্রোগ্রামটা সলভ করছি আমি তার জন্য হচ্ছে অ্যারে ইউজ করব। ওকে, ভেরি নাইস। এখন কথা হচ্ছে অ্যারে, যখন আমি এটা সর্ট করব, আমার অনেকগুলি অ্যালগরিদম আছে, কুইক সর্ট, মার্জ সর্ট, ট্রিম সর্ট, খেয়াল করে অনেকগুলি অ্যালগরিদম আছে। সো এখন তোমাকে আমি বললাম যে তুমি এগুলোর মধ্যে কোনগুলো ইউজ করবা, তখন তুমি আবার এখানে এসে দেখবা আচ্ছা আমি যদি কোন অ্যালগরিদমটা ইউজ করলে আমার সবচেয়ে কম সময় লাগবে। সো দেখো সবগুলোর জন্য এখানে ডাটা দেওয়া আছে। সো খেয়াল করো, সবুজ,
বিভিন্ন রকম কালার দেওয়া আছে। রেড কালার গুলি মানে হচ্ছে অনেক বেশি সময় লাগবে, সবুজ কালার গুলি মানে হচ্ছে তোমার বেস্ট কেস, আর ইয়েলো কালার আর এই কালার গুলি হচ্ছে তোমার অ্যাভারেজ কেস। সো অরেঞ্জ গুলি হচ্ছে অ্যাভারেজ কেস, ওকে, আর রেড গুলিকে আমরা বলতে পারি ওর্স্ট কেস, আর গ্রিন গুলিকে বলতে পারি বেস্ট কেস। এখন তুমি যদি জাস্ট এটা মনে রাখতে পারো যে কোনটা থেকে কোনটা বেশি, ওকে, তাহলেই হবে তুমি এখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, তোমাকে মুখস্থ করা লাগবে না। আর যদি তোমার ফাইন্ড আউট করতে না পারো, কোনো সমস্যা নেই, আমরা অলরেডি দেখছি যে তুমি যে কোনো একটা অ্যালগরিদমের জন্য তুমি কিভাবে টাইম কমপ্লেক্সিটি হিসাব করতে পারো। সো তোমার আসলে সব দিক থেকে কভার হয়ে গেছে। তোমাকে যদি আমি একটা ইকুয়েশন দিয়ে দিই, তুমি বলতে পারবো ওটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো। তোমাকে যদি আমি একটা ইকুয়েশন না দিয়ে দিই, তুমি ইকুয়েশনটা নিজে থেকে বের করে নিতে পারবা, সেটা তুমি পারবা। আবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে দেখো তোমাকে একটা প্রোগ্রাম দিলাম বা তোমাকে একটা প্রজেক্ট দিলাম, যে প্রজেক্টটা অনেক বেশি সার্চ নিয়ে তোমাকে কাজ করতে হবে, এখন তুমি কোন ডাটা স্ট্রাকচার ডিজাইন অ্যাপ্লাই করতে চাও, তখন তুমি এই টেবিলে এসে দেখবা আচ্ছা সার্চে কাজ করতে চাইলে বা ইনসারশনে কাজ করতে চাইলে বা ডিলিশনে কাজ করতে চাইলে কোন ডাটা স্ট্রাকচারটা বেটার। তো তুমি তখন ডিসিশন নিতে পারবা। এখন কথা হচ্ছে সার্চ কোথায় ইউজ করি, যেমন ধরো তুমি যদি গুগলে যাও, গুগলে আমরা কি করি, খালি ম্যাক্সিমাম সময় কিন্তু সার্চ করি। আমরা কি গুগলে কোনো ডাটা ইনসার্ট করি? করি না। আমরা কি গুগল থেকে কিছু ডিলিট করি? করি না। এখন আমি তোমাকে যদি বলি যে দেখো সিফাত তুমি একটা গুগল সফটওয়্যার বানাও, তুমি বলে আচ্ছা স্যার তাহলে হচ্ছে আমি মনে হয় হ্যাশ টেবিল ইউজ করলে আমার জন্য সুবিধা হবে, বা আমি যদি রেড ব্ল্যাক ট্রি বা হচ্ছে আমরা কার্টেশিয়ান ট্রি ইউজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অ্যারে বা স্ট্যাক বা কিউ এগুলোতে হচ্ছে কমপ্লেক্সিটি বেশি। সো এভাবে হচ্ছে আমরা কাজ করব। সেটা হচ্ছে আমাদের চিট শিট। এখন আমি সেকেন্ড পার্টটাতে যাই, তার আগে আমি একটু পজ দিই, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করি। ওকে, সো আমরা হচ্ছে এবার ব্যাক করি। সো এখন দেখো এখানে কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। প্রথমটা হচ্ছে towardsdatascience.com। এখানে তুমি গেলে তুমি যদি ধরো কোনো একটা কমপ্লেক্সিটি সম্পর্কে ডিটেইলস জানতে চাও, যে স্যার আমি হচ্ছে এখনো আপনি তো এক্সপ্লেইন করলেন কিন্তু আমি আসলে অর্ডার অফ 110 একটু ক্লিয়ার না, বা আমি হচ্ছে অর্ডার অফ n10 একটু ক্লিয়ার না, এখনো আমার একটু কনফিউশন আছে, আপনি যদি কিছু উদাহরণ দিতেন। সো দেখো এই ওয়েবসাইটটার মধ্যে প্রত্যেকটা টপিক, অর্ডার অফ n, অর্ডার অফ লগ n, প্রত্যেকটা হচ্ছে তোমার আবার ডিসকাস করা আছে ইন ডিটেইলস। সো অর্ডার অফ লগ এনটাতে হচ্ছে ম্যাক্সিমাম সমস্যা হয়, কারণ এখানে হচ্ছে আমরা একটা অ্যাপ্রোচ ইউজ করি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগরিদমস। ঠিক আছে, সো প্রথম তো আমরা আসলে এখন এই অ্যালগরিদমের সাথে পরিচিত না, এই জন্য যেটা দেখা যায় জিনিসটা আসলে চিন্তা করা খুব ডিফিকাল্ট। বাট এই জন্য আমি হচ্ছে বাইনারি সার্চের এক্সাম্পলটা দিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা অর্ধেক থেকে খুঁজে বের করি, এবং দেখো বুকের এক্সাম্পলটা দেওয়া ছিল। ঠিক আছে, সো এগুলো একটু এখান থেকে তুমি গিয়ে ডিটেইলস দেখতে পারো যে আসলে কোনটা কিভাবে কাজ করে। সো লিংকটা দেখো towardsdatascience.com এসেনশিয়াল প্রোগ্রামিং টাইম কমপ্লেক্সিটি। আমি লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দিব, বা তুমি নেটে সার্চ করলেও পাবা। সো এখানে দেখো প্রত্যেকটা সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলো তুমি বইতেও পাবা, কিন্তু এখানে হচ্ছে একটু সহজভাবে করা হয়েছে, এই জন্য আমি লিংকটা খুঁজে বের করেছি। ঠিক আছে, সো দেখো এখানে তোমার আরো কিছু কথা বলছে যে কিভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি মেজার করতে পারি। সো এটা তো আমরা অলরেডি দেখছি কিভাবে মেজার করতে পারি, তো তাও একবার পড়ে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লিঙ্ক, আমি এটা ক্লোজ করতেছি। সেকেন্ড হচ্ছে তোমার ধরো আরেকটা লিঙ্ক, সেটা হচ্ছে তোমার 8 টাইম কমপ্লেক্সিটিস দ্যাট এভরি প্রোগ্রামার শুড নো। এখানে আমরা যেটা মেইনলি ফোকাস করি, ধরো আমাদের তো বিভিন্ন রকম টাইম কমপ্লেক্সিটি আছে, বাট ঘুরে ফিরে বুঝছো আমরা যেসব অ্যালগরিদম অ্যাপ্লাই করি সেখানে না এই তোমার এই কয়েকটা টাইম কমপ্লেক্সিটি ঘুরে ফিরে বারবার আসে। তো আমরা যদি এই কয়টা সম্পর্কে ক্লিয়ার থাকতে পারি তাহলে মোটামুটি বলতে পারো যে আমরা কাভার, আমাদের মোটামুটি সবগুলিতেই পারবো। সো সেগুলো কি, অর্ডার অফ 1 কনস্ট্যান্ট টাইম, অর্ডার অফ n লিনিয়ার টাইম, অর্ডার অফ n স্কয়ার কোয়াড্রেটিক টাইম, মানে অর্ডার অফ n টু দি পাওয়ার c, ধরো n স্কয়ার জায়গায় n কিউব হতে পারে, n টু দি পাওয়ার 6 হতে পারে, n টু দি পাওয়ার 5 হতে পারে। বুঝতে পারছো? তারপরে লগ n, যেটা আমরা দেখলাম লগারিদম টাইম, n লগ n লিনিয়ার অ্যারিথমেটিক টাইম, 2 টু দি পাওয়ার n এক্সপোনেনশিয়াল টাইম, যেটা আমরা রিকারশনে দেখলাম, এন্ড n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো এখন দেখো আমি যদি এটাতে একটু যাই, এটা আমাদের একটু অপরিচিত, সেখানে দেখো এটা ডিসকাস করছে যে কোনটাতে হচ্ছে আমাদের n log n টাইম লাগে। সো আমি যদি সংক্ষেপে বলি, একটা অ্যালগরিদম আছে সেটাকে আমরা বলি হচ্ছে মার্জ সর্ট। সেই মার্জ সর্টের জন্য হচ্ছে আমাদের n log n টাইম লাগে। আমরা হচ্ছে পরে যখন সর্টিং অ্যালগরিদম আলোচনা করব তখন আমরা ইন ডিটেইলস মার্জ সর্ট কি সেটা বলবো, তখন তুমি বুঝতে পারবা যে কেন n log n টাইম লাগে। বাট সংক্ষেপে আমি তোমাকে যদি এখন বলি যে n log n আসলে এখানে দুইটা পার্ট। log n টাইমটা লাগে হচ্ছে যে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করি, আর n টাইম লাগে হচ্ছে আমরা ওটার পর আরেকটা স্টেপ অ্যাপ্লাই করি। সো দুইটা স্টেপ মিলে আমাদের n log n টাইম লাগে। সো যাই হোক, এর বেশি আপাতত মনে রাখা লাগবে না। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েবসাইট, যেখান থেকে তুমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলি দেখতে পারবা, এবং লাস্টে একটা গ্রাফ দেওয়া আছে। সো গ্রাফ থেকে তুমি আসলে বুঝতে পারবা যে কোনটা আসলে বেশি সময় লাগে, কোনটা কম সময় লাগে। সো তোমার খেয়াল করো, ফ্যাক্টরিয়াল হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে। সো কোনো একটা প্রোগ্রাম যদি তোমার এরকম হয় ফ্যাক্টরিয়াল টাইম কমপ্লেক্সিটি, তার মানে হচ্ছে তোমার অবশ্যই সেটা অ্যাভয়েড করা উচিত। এবং সবচেয়ে কম সময় কি লাগে, অর্ডার অফ 1 তো অবশ্যই সবচেয়ে কম, আর লগ ইন হচ্ছে কম,
n log n হচ্ছে তার থেকে বেশি। সো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখা লাগবে না, জাস্ট কয়েকবার এরকম খালি দেখতে থাকবা, দেখলে আস্তে আস্তে নিজেরই ক্লিয়ার হয়ে যাবে। এন্ড দেন আমাদের হচ্ছে আমরা চিট শিটটা তো আমরা দেখলাম, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট লিঙ্ক। আর এরপর হচ্ছে আমাদের হ্যাকার আর্থ একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমরা যদি কোনো এই রিলেটেড প্রবলেম সলভ করতে চাও, আমরা হচ্ছে গ্রুপে সুন দিয়ে দিব। আমাদের অলরেডি তোমার একটা টিম করা হয়ে গেছে, ওই টিম অলরেডি আমরা কাজ করব। সো দেখো এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে। সো প্রথমে কিছু জিনিস ডিসকাস করা আছে, ডিসকাস করার পর এখানে অনেক এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে আসছি, গ্রাফগুলো অলরেডি আমরা দেখে আসছি, সো এই জিনিসগুলো আবার ডিসকাস করছে। ওকে, সো এগুলো একটু দেখতে পারো যদি দরকার হয়। এবং দেন তোমার হচ্ছে গিয়ে দুইটা প্রোগ্রাম দেওয়া আছে, সো কারো যদি প্রোগ্রামগুলি সলভ করতে ইচ্ছা হয় সে দেখতে পারো। ওয়েবসাইটটা হচ্ছে হ্যাকার আর্ট ওয়েবসাইট, আর লিঙ্কটা আমি গ্রুপে অবশ্যই দিয়ে দিব। এন্ড লাস্টে তাও যদি তোমার ধরো ক্লিয়ার না হয় যে স্যার আপনারটা শুনলাম, এইসব ওয়েবসাইটগুলি দেখলাম, তাও আমি একটা টপিক আমি কিছুতেই বুঝতেছি না, সেক্ষেত্রে আমাদের সবার প্রিয় স্ট্যাক ওভারফ্লো আছে, ওখানে সবগুলি ইন ডিটেলস দেওয়া আছে। যখনই কোনো তুমি একটা কিছু বুঝবা না প্রোগ্রাম রিলেটেড বা কোনো একটা প্রবলেম সলভ করতে পারবা না, স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দিবা, সেটা অবশ্যই অবশ্যই পাবা। ঠিক আছে, এখন প্রথম প্রথম তোমার যে সমস্যাটা হতে পারে যে তুমি এই ওয়েবসাইটে সার্চ করলা কিন্তু খুঁজে পাইলা না। ওকে, দিস ক্যান হ্যাপেন। ওকে, কেন হবে? আসলে আমরা প্রথম প্রথম যখন আমি নিজেও যখন এই ওয়েবসাইটটা প্রথম প্রথম ইউজ করতাম, আমি আসলে বুঝতাম না যে কিভাবে অ্যান্সারগুলি খুঁজে বের করতে হয় বা কি লিখে সার্চ দিলে অ্যান্সারটা আমি তাড়াতাড়ি খুঁজে পাবো। সো আমি হচ্ছে তোমার র্যান্ডম লিখে সার্চ দিতাম। ঠিক আছে, সো দেখা যেত এই জন্য আসলে খুব একটা হেল্পফুল হতো না। মানে আস্তে আস্তে যত বেশি তুমি এই ওয়েবসাইটটা ব্যবহার করবা, তত বেশি তোমার আস্তে দিন দিন তুমি এখান থেকে সহজে উত্তর খুঁজে বের করতে পারবা। এবং আমরা যারা সিএসসি গ্রাজুয়েট আছি, ওকে, we actually we should and we must actually know how to use this website, because এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রামের জন্য বা যে কোনো প্রবলেমের জন্য খুবই কাজে দেয়। তুমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছো, তুমি কম্পিটিটিভ প্রোগ্রাম নিয়ে কাজ করতেছো, সবকিছু ইউ ক্যান ফাইন্ড ইট হিয়ার। ওকে, এন্ড ফাইনালি এখানে আমাদের লাস্টে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা দেখবো। এই ওয়েবসাইটে হচ্ছে তোমার একটা বিগো মিসকনসেপশন নিয়ে কথা বলছে। তো যখন আমরা হচ্ছে বিগো অ্যানালিসিস নিয়ে কাজ করি, আমাদের কিছু মিসকনসেপশন আছে। মিসকনসেপশন হচ্ছে এখানে যে আমরা ইকুয়াল দিই, ইকুয়ালটা মানে হচ্ছে ইকুয়ালিটি, সো এটা একটা মিসকনসেপশন। ইকুয়ালটা মানে ইকুয়ালিটি না। সেকেন্ড মিসকনসেপশনটা কি? ইনফর্মালি বিগো মিন্স অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। যে ইনফর্মালি আমরা ধরে নিই যে বিগো মানে হচ্ছে যে বড় বা অলমোস্ট সমান। ওকে, সো আসলে এটা ট্রু না। এখানে ডিটেলস আলোচনা করা আছে, আমি ডিটেলস আলোচনায় গেলাম না কারণ এটা আমাদের এখন লাগবে না। দেন ধর সংক্ষেপে যদি আমি বলি যে বিগো মানে কি, বিগো মানে হচ্ছে অলওয়েজ মনে রাখবা যে লেস দেন অর ইকুয়াল ডিসরিগার্ডিং দ্য কনস্ট্যান্ট। এটা মানে হচ্ছে যখন আমরা দুইটা অ্যালগরিদমের আমরা যখন বিগো হিসাব করি, আমরা কি করি সবসময় কনস্ট্যান্ট গুলিকে বাদ দিই, এবং যখন আমরা কনস্ট্যান্ট গুলিকে বাদ দিই, বিগো মানে বোঝায় হচ্ছে গিয়ে এটা হবে হাইয়েস্ট, মানে সবচেয়ে বেশি সময় লাগবে অথবা এর থেকে কম সময় লাগবে। সো লেস দেন অর ইকুয়াল মানে তুমি যখন কোনো একটা প্রোগ্রাম রান করবা, তোমার হাইয়েস্ট বিগোর পরিমাণ সময় লাগবে বা তার থেকে কম লাগবে। থিটা মানে আমরা কি বুঝি, যে গ্রেটার দেন মানে মিনিমাম তোমার এই সময়টা লাগবে অথবা এর থেকে বেশি লাগবে। এবং এখানে আমরা কি করি, কনস্ট্যান্ট গুলিকে ডিসরিগার্ড করি, আমরা কনস্ট্যান্ট গুলিকে আমরা ইগনোর করি। লাস্ট হচ্ছে আমাদের অর্ডার অফ স্মল হচ্ছে আমরা স্ট্রিক্টলি লেস দেন। খেয়াল করো এটা কোত্থেকে আসছে, দেখো এই যে লেস দেন, আর এখানে হচ্ছে স্ট্রিক্টলি লেস দেন। সো মাঝে মাঝে আমরা করি কি, যে ইকুয়াল পার্টটা বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে স্মলও ইউজ করি। এটা হচ্ছে বিগো, এটা হচ্ছে স্মলও। যখন আমরা স্মলও ইউজ করি তার মানে বুঝাই যে এর থেকে অবশ্যই কম হবে। সো এটা হচ্ছে আমি আগে কিন্তু ডিসকাস করিনি, এই জন্য আমি এখানে দেখালাম। সো বিগো মানে হচ্ছে যে হাইয়েস্ট, তুমি ধরো পরীক্ষা নাম্বার যদি চিন্তা করি, বিগো বিগো মানে হচ্ছে বিগো 80 মানে তুমি হাইয়েস্ট 80 পাবা বা 80 থেকে কম পাবা। স্মলও 80 মানে হচ্ছে তুমি 80 থেকে কম পাবা, 80ও পাবা না। আর থিটা মানে কি, থিটা মানে হচ্ছে তো আমরা জানি ইকুয়াল টু বা এভারেজ, যেটা আমরা হিসাব করি। এন্ড দেন 3 নম্বর মিসকনসেপশন হচ্ছে বিগো ইজ স্টেটমেন্ট অ্যাবাউট টাইম। না দেখো এটা কিন্তু টাইম না, এটা হচ্ছে তোমার একটা প্রোগ্রাম বিভিন্ন ইনপুট সাইজের জন্য কেমন পারফর্ম করবে সেটার একটা আলোচনা। এখানে এক্সাক্ট টাইম নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। ঠিক আছে, ইটস অলমোস্ট নেভার অ্যাবাউট দ্য টাইম। ওকে, আমরা এক্সাক্ট টাইম নিয়ে কিন্তু কখনো চিন্তা করি না, আমরা হচ্ছে একটা জিনিস বুঝতে চেষ্টা করি যে কেমন সময় লাগবে। তো এখানে বিভিন্ন রকম অ্যালগরিদমের ক্ষেত্রে জিনিসটা বলা আছে। আরেকটা কথা যেটা আমরা শুনে আসি যে বিগো ইজ অ্যাবাউট দ্য ওর্স্ট কেস। হ্যাঁ, এটা কিন্তু পার্শিয়ালি ট্রু। আমরা যখন বিগো অ্যানালিসিস নিয়ে কাজ করি আমরা আসলে ওর্স্ট কেস নিয়ে কাজ করি, বাট এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আমরা একটা বিহেভিয়ার নিয়ে কাজ করি। এবং এখানে অ্যাকচুয়ালি অলওয়েজ আমরা আসলে ওর্স্ট কেস নিয়ে চিন্তা করি না, আমরা মাঝে মাঝে কিন্তু তোমার লেস দেন নিয়েও চিন্তা করি। সো এখানে সবগুলো মিসকনসেপশন ইন ডিটেইলস কথা বলা আছে। সো এগুলো হচ্ছে একটু দেখবা, না বুঝলে আমি তো আছি। সো দেখো আমাদের হচ্ছে টোটাল
অ্যালগরিদম অ্যানালিসিস নিয়ে আমাদের হচ্ছে অলমোস্ট 4টা লেকচার হয়ে গেল, এবং 4টা লেকচারে আমি চেষ্টা করছি যতটুকু ভেঙে ভেঙে করানো যায়। তো তোমরা যেটা করবা, 4টা লেকচার একটু ভালো মতো আবার দেখবা, যেখানে যেখানে সমস্যা হয় আমাকে একটু বলবা। আমি লিঙ্কগুলি সব হচ্ছে আমি আজকে গ্রুপে দিয়ে দিব। সো প্রথমে তোমরা ভিডিওগুলি দেখবা, প্রথম তোমাদের কাজ হচ্ছে ভিডিওগুলি দেখা, ভিডিওগুলি দেখে বোঝার চেষ্টা করা। ওকে, যখন তুমি এটা একটা আইডিয়া পেয়ে যাবা, তখন তুমি যেটা করবা, নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করবা। ঠিক আছে? এমন হতে পারে তুমি নোট ডাউন করে রাখতে পারো। ফার্স্ট লেকচারটার কথা মনে আছে আমি কি বলছিলাম, যে যখন কোনো কিছু একটা মনে রাখতে চাবা, তুমি ফার্স্ট লেকচারটা শুনবা, তবে নিজের কাছে নিজেকে রিপিট করবা বা নোট ডাউন করে রাখবা। তাহলে ইনশাল্লাহ বিগত তুমি যে এই 2000 মানে এই যে তুমি অ্যালগরিদম অ্যানালাইসিস শিখলা, এটা তুমি সারা জীবন কখনো ভুলবা না। আমি যখন স্টুডেন্ট লাইফে একবার শিখেছিলাম, আমাকে এটা কখনো শিখা লাগে নাই। তোমার ক্ষেত্রেও জিনিসটা সেম হবে।